কি গ্রিন কার্ড বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান, কিংবা পরিবারের সদস্যদের আমেরিকায় আনতে পরামর্শের জন্য বিশ্বাসযোগ্য ল ফার্ম খুঁজছেন? ইমিগ্রেশন বিষয়ক সব ধরনের সহযোগিতার জন্য আপনার পাশে রয়েছে অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস। এমপ্লয়মেন্ট বেসড, ফ্যামিলি বেসড, গ্রিন কার্ড, অ্যাজাইলাম সহ ইমিগ্রেশন বিষয়ক সকল ক্যাটাগরিতে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের ল ফার্মে আছেন অ্যাটর্নি রাজু মহাজন, যিনি একই সাথে ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। এছাড়াও আছেন অ্যাটর্নি হাসান এল চৌরি, যিনি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট 100%। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সেবা নিতে পারেন দ্রুততম সময়ে। আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনার কেস নিয়ে সরাসরি ফ্রিতে কথা বলুন আমাদের অ্যাটর্নির সাথে। এছাড়াও ফ্রিতে NIW ইভালুয়েশন করাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rajulaw.com। ইমেল করতে পারেন info@rajulaw.com এই ঠিকানায়, অথবা ফোন করুন 8337258529 এই নম্বরে। সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাটর্নি রাজু মহাজন অ্যাসোসিয়েটস কর্তৃক আয়োজিত আমাদের সাপ্তাহিক লাইভ শোতে। আপনারা জানেন, বিশ্বায়নের এই যুগে পড়ালেখা, চাকরি বা নানা কারণে আমরা অনেকেই ইউএসএ যাওয়ার জন্য প্রত্যাশায় আছি। যাওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, বিভিন্ন লিগাল ইস্যু তো রয়েছে। এছাড়াও হয়তো যাওয়ার পর দীর্ঘ সময় পার করার পর কেউ গ্রিন কার্ড প্রত্যাশী বা নানা ধরনের সহযোগিতা প্রয়োজন ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে। সেই সমস্ত বিষয়ে সহজে আপনাদের নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে আমরা আছি অ্যাটর্নি রাজু মহাজন অ্যাসোসিয়েটস আপনাদের পাশে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর সরাসরি অ্যাটর্নি রাজু মহাজন দিয়ে থাকেন আমাদের এই আজকের সাপ্তাহিক লাইভ শোতে। সরাসরি তার সাথে আজকে কথা বলতে আজ আমরা প্রথমেই তাকে স্বাগত জানাচ্ছি অ্যাটর্নি রাজু মহাজনকে। ধন্যবাদ সেমন্তী, ধন্যবাদ যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন, আপনাদের সকলকে অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ। এখন যারা হয়তো সময় স্বল্পতার কারণে জয়েন করতে পারছেন না, অবশ্যই পরবর্তীতে আমাদের ফেসবুক লাইভ সেকশন থেকে অথবা আমাদের ইউটিউবে থেকে খুব সুন্দরভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনার আশেপাশে হয়তো অনেকেই ইউএসএ যাওয়ার জন্য প্রত্যাশী। আপনার এই লাইভটি শেয়ার করার মাধ্যমে তাদেরও বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করতে পারেন। তাই দেরি না করে শেয়ার করে ফেলুন আজকের লাইভ। চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি আমাদের ইনবক্স থেকে। প্রশ্নটি জানতে চেয়েছেন মিস্টার জুনায়েদ। তিনি জানতে চেয়েছেন, F4 ক্যাটাগরি প্রার্থী স্টুডেন্ট ভিসায় ইউএসএ গেলে ফ্যামিলির ইন্টারভিউর সময় কি দেশে আসতে হবে, নাকি স্টুডেন্ট ভিসার সময় কোনো ফর্ম ফিল আপ করে যেতে হবে? প্রার্থীর অনুপস্থিতিতে কি কোনো ব্যবস্থা করবে কিনা? ধন্যবাদ। F4 ক্যাটাগরির যিনি বেনিফিশিয়ারি, উনি যদি স্টুডেন্ট ভিসায় আমেরিকায় থাকে, এরপরে যখন ওনাদের ইন্টারভিউ স্কেজুল করার টাইম আসবে, উনি যদি তখন আমেরিকায় থাকে, উনি তখন বলতে পারে যে আমি বাংলাদেশে IVP, যেটা ইমিগ্রেশন ভিসা প্রসেস, সেখানে যাব না, আমি এখানে বসে চেঞ্জ অফ স্ট্যাটাস করব, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করব, I-485 করব। এটা আগেই সিদ্ধান্ত নিতে হবে এবং আগে এটা সিদ্ধান্ত নিয়ে এটা এনভিসি কে জানিয়ে দিতে হবে এবং তখন এনভিসি ওনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের প্রসেসটা এখানে কন্টিনিউ করবে। উনি যদি চায় দেশে গিয়ে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একসঙ্গে ইন্টারভিউ দিবে, সেটাও করতে পারে। উনি চাইলে আমেরিকায় বসেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবে। ওনাকে যে দেশে যেতেই হবে এমন কোনো কথা নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি আমাদের ইনবক্স থেকে। প্রশ্নটি করেছেন রূপ চক্রবর্তী। তিনি জানতে চেয়েছেন, I am a teacher of an international English medium school of Chittagong. Can I get a job in any USA school, especially in primary section? I have total 9 years experience in this field. সম্ভবত পাবেন না, কারণ আমেরিকার কিছু কিছু চাকরি আছে যেটা সিটিজেনদের জন্য সংরক্ষিত। এলিমেন্টারি স্কুলের টিচিং, এলিমেন্টারি এবং সম্ভবত মিডল স্কুলেরও টিচিং জব এখানকার যারা সিটিজেন তাদের জন্য সংরক্ষিত। কাজে আপনি চিটাগং বসে বা এমনকি আমেরিকা আসার
পরই আমেরিকায় যখন প্রথমে আসে তখন তো পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসে বা অনেকে স্টুডেন্ট ভিসা বা অন্য ক্যাটাগরিতে আসে। এসে আপনি এখানে চাকরি এলিমেন্টারি স্কুল, মিডল স্কুলে চাকরি পাবেন না, এগুলি সিটিজেনদের জন্য সংরক্ষিত। আপনি অন্য কোনো চাকরি পেতে পারেন, কোনো প্রাইভেট স্কুলে চাকরি পেতে পারেন। প্রাইভেট স্কুলের চাকরিগুলি আবার সংরক্ষিত না, শুধু পাবলিক স্কুলের চাকরিটা সংরক্ষিত। আপনি সেইগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু সরকারি যে এলিমেন্টারি স্কুল, মিডল স্কুল সেখানে সম্ভবত আপনি চাকরি পাবেন না। আমরা চলে যাচ্ছি আমাদের ইনবক্স থেকে পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন প্রিয়া নাজমুল। তিনি জানতে চেয়েছেন, My F1 visa application has been rejected twice back in 2014 and 2016. That time I was single. Now I would like to apply again F1 visa with my husband and child. What are the chance to get visa this time? She replied, she is not sure about her why the visa was cancelled. 1 year education and living cost as bank solvency. They only say it's an expensive program. Sorry, can't approve your visa. এক্স্যাক্টলি, আগে আপনারটা ভিসা রিজেক্ট হয়েছে তার মানে যে এখনো রিজেক্ট হবে এমনও কোনো কথা নাই। আবার আগে রিজেক্ট হয়েছে বলে যে এখন অ্যাপ্রুভ হবে এমনও কোনো কথা নেই। প্রত্যেকবার যখন আপনি অ্যাপ্লাই করবেন এমবেসি এটাকে নতুন অ্যাপ্লিকেশন হিসেবে দেখবে এবং তারা তাদের যে জাজমেন্টের যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী তারা জাজ করবে। এখানে আসলে আগে আপনি সিঙ্গেল ছিলেন, এখন ম্যারিড হয়েছেন, এসবের উপরে কোনো কিছু ফ্যাক্টর করে না। কিন্তু ইন জেনারেল যেগুলি হয় যে আপনি যদি অ্যাডমিশনের সঙ্গে স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার অ্যাপ্রুভালের চান্স বেশি হয়ে যায়, আপনার ভিসা পাওয়ার চান্স বেশি হয়ে যায়। আপনি যদি ফুল টিউশন ওয়েভড এবং স্কলারশিপ পান, যেটা অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টরা পায়, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স বেড়ে যায়। আপনি আবার অ্যাপ্লাই করেন এবং যদি আপনি স্কলারশিপ না পেয়ে থাকেন তাহলে আপনার 1 বছরের যে টিউশন সেটা সমপরিমাণ খরচ এবং আপনার এখন যেহেতু হাজবেন্ড হয়েছে আপনার ফ্যামিলির 1 বছর থাকা খাওয়ার সমপরিমাণ টাকা বাংলাদেশি কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি দেখাতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স বেড়ে যাবে। আর বাংলাদেশে যদি দেখাতে না পারেন, আপনার যদি আমেরিকায় কোনো রিলেটিভ থাকে তারাও যদি আপনাকে স্পন্সর করতে রাজি হয় তারাও কিন্তু করতে পারবে। সেটাও আপনার জন্য বেনিফিশিয়াল হবে যদি এরকম কেউ থাকে। আপনি আবার অ্যাপ্লাই করেন, আশা করি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি তার আরো একটি সম্পূরক প্রশ্ন রয়েছে। I have got admission in a STEM program, MS in Business Analytics in Northern State University. I would like to apply for a spring intake with my husband and only child. Can you guide me? How can I present myself not to get any more rejection? হ্যাঁ, আমরা রিসেন্টলি বাংলাদেশে চালু করেছি। আমরা বাংলাদেশে স্টুডেন্ট ভিসা প্রসেস চালু করেছি। আপনি আমাদের ঢাকা অফিসে আসেন, এসে কথা বলেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের লাইভের পরবর্তী প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের লাইভে বেশ কয়েকজন দর্শক যুক্ত হয়েছে। আমরা চলে যাচ্ছি তাদের প্রশ্নে। প্রথম প্রশ্নটি করছেন সাকিব হাসান। তিনি জানতে চেয়েছেন, I have recently evaluated my profile with you for EB2. I don't have publications, but I do have work experience in the USA as graduate teaching assistant, research assistant, temporary biostatistician. I am going to graduate with my second MS from US. I am starting working as an adjunct faculty in 2 universities in the USA and will be working as data assistant in a NIH funded project. You evaluated my profile and provided chance as 80%. I was wondering, why do you think that I am likely to get approval without publication? উনি কি বাংলাদেশী? Yeah. আচ্ছা। দেখেন এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। আমাদের অনেক অ্যাপ্রুভাল আছে কোনো ধরনের পাবলিকেশন ছাড়াই। শুধুমাত্র ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিয়ে, ধরেন মাস্টার্স ডিগ্রি প্লাস 1 বছর 1.5 বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিয়ে আমরা সরাসরি NIW অ্যাপ্রুভাল আছে। সেটা একটা কারণ আপনাকে 80% চান্স দেয়ার। 2 নম্বর কারণ হলো বর্তমানে NIW এর একটা জোয়ার চলছে। বুঝছেন? ইউএস ইমিগ্রেশনে এক সময় একটা জোয়ার চলে। এখন চলছে NIW জোয়ার। এইজন্য আমার কাছে মনে হচ্ছে আপনার 80% চান্স আছে। আর 80% চান্স মানে কিন্তু 20% চান্স হলো ডিনাই হওয়ার, সেটাও কিন্তু চান্স আছে। আমি কিন্তু একেবারে আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি না, দেওয়া সম্ভবও না। কিন্তু আমি বলি আপনার প্রোফাইল যেটুকু বললেন ভালো প্রোফাইল, আপনার NIW এই চান্সটা নেওয়া উচিত। কারণ ওয়ার্স্ট কেস সিনারিও কি? ওয়ার্স্ট কেস সিনারিও আপনি $4,000 $5,000 লুজ করছেন। একটা ইউএস গ্রিন কার্ডের বিনিময়ে $5,000 যদি আপনি লুজও করেন, এটা একটা বড় কোনো লস না। এজন্য আমার কাছে মনে হয় যে আপনার প্রোফাইল ভালো, আপনার এই সুযোগটা নেওয়া উচিত।
এর বাইরে অন্যান্য যেসব ওয়ে আছে আপনার গ্রিন কার্ড অ্যাপ্রুভালের, সেগুলো তো আপনি নিবেনই, কিন্তু এইটাও আপনার এনআইডব্লিউ আপনার অ্যাপ্লাই করা উচিত। সেই জন্য সামগ্রিকভাবে আমার কাছে মনে হচ্ছে আপনার 80% চান্স আছে অ্যাপ্রুভালের। অসংখ্য ধন্যবাদ। আশা করি তিনি তার উত্তরটি পেয়ে গেছেন। এছাড়াও পরবর্তীতে যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করতে পারেন, অথবা আমাদেরকে আবার আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি জানাতে পারেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি করেছেন সৈয়দ ইকবাল। তিনি জানতে চেয়েছেন, I am applying NIW and in the meantime, if I get job in USA, then it was good for my NIW case. Yes, yes. Once you apply, whether you apply for NIW or not, if you get a job in US, it will apply. It will be beneficial to your immigration case anyway, no matter what is the category. It's always good for you. So if you get a job, please take it. আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নতে। প্রশ্নটি করেছেন আব্দুল্লাহ মামুন। তিনি জানতে চেয়েছেন, I faced my interview on 8th June 2020 and visa officer gave me questionnaire and 2021 G letter. Then that night I submitted those questions answer and submitted my passport at BFS Global Office with that 2021 G letter. It's taking long time here to solve those issues. My questions are, can your team help me to get a visa more quickly? How much fees are there? How much time are your team taking for a case? Because within 6 months it will be solved automatically from my embassy. উনি ইন্টারভিউ দিতে কবে বললো? 2022 সালের 8ই জুন। আচ্ছা, ধন্যবাদ। উনি F1 ভিসাতে না? He didn't mention anything. আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনি F1 ভিসার জন্য আবেদন করেছেন। তো F1 ভিসার জন্য আমরা রিকমেন্ড করি আপনি 6 মাস ওয়েট করেন ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে। কারণ এমবেসি বা এফবিআই তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে টাইম লাগে, আমাদেরকে অবশ্যই তাদেরকে টাইম দিতে হবে। আমরা চাইলেই আপনি ইন্টারভিউ 2 দিন পরে রিট অফ ম্যান্ডামাস ফাইল করতে পারবো না। তো 6 মাস ওয়েট করতে হবে। তো জুনের 6 মাস হবে ধরেন ডিসেম্বর নাগাদ। তো ডিসেম্বর নাগাদ আপনি রিট অফ ম্যান্ডামাস ফাইল করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যেহেতু অ্যাডমিশন ডিফার করতে হবে, আপনি ফল সেমিস্টারের জন্য আর আসতে পারবেন না, আপনাকে স্প্রিং সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং স্প্রিং সেমিস্টারে আপনার অ্যাডমিশন ডিফার করে আপনাকে নতুন I-20 নিয়ে তারপরে আপনাকে রিট অফ ম্যান্ডামাস ফাইল করতে হবে। আমাদের F1 এবং J1 এই দুইটা ভিসা ক্যাটাগরির জন্য আমাদের ফি হলো $2,500 প্লাস কোর্ট ফি $402 প্লাস ফেডেক্স এর মাধ্যমে সব ডিফেন্ডেন্টদেরকে সামন শিপ করতে আমাদের প্রায় অ্যারাউন্ড $200 মতো খরচ হয়, এটাও আপনি পে করবেন। আর আমাদের সময় লাগে সাধারণত 2 সপ্তাহ এবং আমরা কোর্টে সাবমিট করার পরে সাধারণত 45 days to 60 days কেস অ্যাপ্রুভ হয়। এখন তার মানে এই না যে 100% গ্যারান্টি হবেই, এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারি না, বা মানে লিগালিও পারি না, প্র্যাকটিক্যালিও সম্ভব না। কিন্তু সোফার আমরা যতগুলি অ্যাপ্লাই করেছি আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি। কাজে আপনার প্রতি আমার সাজেশন, আপনি ডিসেম্বর পর্যন্ত ওয়েট করেন। ইন দ্য মিন টাইম স্প্রিং সেমিস্টারের I-20টা নিয়ে নেন, নিয়ে তারপরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ধন্যবাদ। আশা করি তিনি তার উত্তরটি পেয়ে গেছেন এবং সে ইতিমধ্যে কনফার্ম করেছেন তিনি F1 ক্যাটাগরির। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নতে। প্রশ্নটি করেছেন সৈয়দ ইকবাল। তিনি জানতে চেয়েছেন, on L1 visa and living in USA and if company sponsor me, then what is the best visa type for me? এই বেস্ট ভিসা টাইপ আসলে বলা খুব মুশকিল, বুঝছেন? He is from Pakistan. I'm sorry. Sorry. I'm sorry. We have, most of our the people who are asked questions from Bangladesh. That's why I was answering in Bengali language. Sorry for that. So it depends on your background. It's very hard to say what is best option for you. Right now, NIW is one of the best field to apply for green card. So I have to check if you're qualifying for NIW, and if you qualify for NIW, what is your chances of approval? So if you want to know your chances of approval, I request you to go to our website. In the home page, around like the mid-level, there is a button called click here for free NIW evaluation. Click that button, answer all the questions in a Google form. There's a Google form, it will pop up. Submit it to us. Usually we take 2 business days to reply you with your evaluation. So that is one option. Another option is regular EB2. If your company wants to apply for you, sponsor you, they can do that. And that's one of the, I would say, second best option to get green card. There are many other options too. So it depends on your background. It depends on your profile. I recommend you to take an appointment from me
you can take appointment from me through our website. We will sit via Zoom, or if you live near Washington DC, you can come to our office. I will check everything, and then I will recommend you what is the best option for you. But it is very hard to say what is best option without seeing all the documents. অসংখ্য ধন্যবাদ। আশা করি তিনি তার উত্তরটি পেয়ে গিয়েছেন এবং আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নতে। প্রশ্নটি করেছেন মাসুদ আল মেহেদি। তিনি জানতে চেয়েছেন, On this 1st August 2022, we have signed retainer agreement for an E3 case processing with your firm. 3 days ago, there is an email sent to my sister employer by your employment team asking for her IRS tax ID, but my sister says that she files a tax with her husband jointly and they do not have any tax ID. Rather, they do it against their SSR norm. Please clarify what actually she should provide your team. Just ওনারা কি বাংলাদেশী? Yeah, he's from Bangladesh. জাস্ট আপনাদের যে ট্যাক্সের ডকুমেন্ট আছে এটা দিলে হয়ে যাবে। ট্যাক্স ডকুমেন্টের ভিতরে সব ইনফরমেশন আছে, আমরা এটা নিয়ে নিব। এটার জন্য আলাদা ট্যাক্স আইডির দরকার নেই। ধন্যবাদ। পরবর্তী একটি সম্পূরক আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি সাকিব হাসানের। তিনি বলছেন, থ্যাংক ইউ, I emailed back you that I would like to start the process. I wonder, would you help preparing all the documents, providing template for working summaries, proposed handover? Would you provide template focusing my statistics background? উনি কি বাংলাদেশী? জি। সরি, প্রত্যেকবার জিজ্ঞাসা করতে হচ্ছে। না, টেমপ্লেট এরকম একেবারে স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড ওয়াইজ টেমপ্লেট আমাদের কাছে নাই, থাকা সম্ভব না, বুঝছেন? কারণ আপনি চিন্তা করেন পৃথিবীতে 150-200 সাবজেক্ট আছে এখন, এবং আমি যদি মেজর সাবজেক্ট বলি তাও প্রায় 35-40টা মেজর সাবজেক্ট। প্রত্যেকের জন্য আমাদের আলাদা করে টেমপ্লেট নাই। আমাদের যে টেমপ্লেট আছে এটা একটা জেনারিক টেমপ্লেট। আপনি এটা ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, কম্পিউটার সায়েন্সে করতে পারবেন, স্ট্যাটিস্টিক্সেও পারবেন, সোশ্যাল সায়েন্সেও পারবেন, কোনো সমস্যা নাই। কারণ টেমপ্লেট কি? টেমপ্লেট জাস্ট একটা ফরম্যাট। আপনার যে ইনফরমেশন, আপনি যদি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন আপনি স্ট্যাটিস্টিক্সের ইনফরমেশন দিবেন, যিনি বায়োলজির ব্যাকগ্রাউন্ডে সে বায়োলজি ইনফরমেশন দিবে। টেমপ্লেট খুবই একটা জেনারিক টার্ম, একটা জেনারিক একটা ফরম্যাট আসলে। তো আপনারা যখন আমাদের সঙ্গে কাজ করা শুরু করেন, কাজের শুরুতেই এনআইডব্লিউ টিমটা হ্যান্ডেল করে জ্যাকলিন আপনাকে একদম সবকিছু দিয়ে দেবে, একটা ক্লায়েন্ট প্যাকেজ দিবে, তার ভিতরে সব আছে। এটার জন্য আলাদা করে আমাকে বলারও দরকার নাই, আমাদের পুরো জিনিসটা একটা সিস্টেম রেডি করা আছে। আপনি যখনই আমাদের সঙ্গে করবেন, রিটেনার সাইন করবেন, টাকা পে করবেন, আপনাকে জ্যাকলিনের সঙ্গে পরিচয় করে দেওয়া হবে, জ্যাকলিন আপনাকে সবকিছু দিয়ে দেবে। এখন আপনি যদি আমাকে রিটেনার সাইন করার আগে সবকিছু চান, আমি আপনাকে দিব না, কারণ এগুলো আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তাই না? এগুলো আমরা তো ডেভেলপ করতে আমাদের কষ্ট হয়েছে, আমাদের অনেক সময় গেছে। তো এই সব কিছু আপনি কন্ট্রাক্ট সাইন করার আগে আমরা দিব না, কারণ কন্ট্রাক্ট যখন আপনি সাইন করেন তখন একই সঙ্গে আপনি একটা ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি সাবমিট করেন। আমরা যত ইনফরমেশন এবং ডকুমেন্ট আপনাদের কাছে দিচ্ছি সবকিছু শুধু আপনি এবং আমরা আমাদের ভিতরে থাকবে, আপনি বাইরে শেয়ার করতে পারবেন না। এখন কন্ট্রাক্ট সাইন করার আগে তো আপনি এই ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটিতে বাউন্ড না, এই জন্য আমরা আগে আপনাকে দিব না। আপনি যখনই কন্ট্রাক্ট সাইন করবেন, টাকা পে করবেন, আপনাকে সবকিছু দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নতে। প্রশ্নটি করেছেন ফারাজ আহমেদ। তিনি জানতে চেয়েছেন, My university is same, but when I deferred my intake due to 2021 DS 5535, my service ID changed. I filed mandamus with you. My query is, will the embassy ask me for updated I-20 along with the passport submission email? Please explain in English as I am from India. Thank you so much for mentioning that. It depends. It depends on the visa officer. Sometimes they ask for up-to-date documents and information. If they ask, we will provide that. We means like you will provide that. Sometimes they don't. It depends on the visa officer. It depends on the time. So I recommend it. My question is, if you do not have if you do not have I-20 for January semester, the spring semester, I would recommend you to start communicating with the university, because this is almost like a mid-August. So if you do not get your visa approved before like end of August, you probably won't be able to come to join your school in this semester. In that case, you have to transfer it to next semester. So keep in touch with your school and check your account with embassy every day and wait for the instruction. Whatever they ask you, we have to provide that. It depends on the visa officer. অসংখ্য ধন্যবাদ। আশা করি তিনি এটার উত্তরটি পেয়ে গিয়েছেন। এছাড়াও আমরা যারা এখন আপনারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভ শোটিতে,
চাইলে খুব সহজে আমাদের এই লাইভ শোটি আপনার পরিচিত জনদেরকে শেয়ার করার মাধ্যমে তাদেরও ইউএস ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর সহজে পেতে সাহায্য করতে পারে। এছাড়াও যারা কোনো কারণে পুরো লাইভটি মিস করে ফেলেছেন সময় স্বল্পতার কারণে, চাইলেই পরবর্তীতে আমাদের ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। আরেকবার মনে করে দিতে চাই, যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে তারা খুব সহজে আমাদের ইনবক্সে স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে প্রশ্নটি জানাতে পারেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নতে। প্রশ্নটি করেছেন বিধান ঘোষ। তিনি জানতে চেয়েছেন, ক্যান ইউ এক্সপ্লেইন অ্যাবাউট EB3 ভিসা with cost and your charge? He is from Bangladesh. EB3 Yes, EB3. আচ্ছা, EB3 ব্যাপারে সবচেয়ে যেটা ভাইটাল ইনফরমেশন আমি আগে আপনাকে দিতে চাই সেটা হলো EB3 এর জন্য আপনাকে আমেরিকায় একটা চাকরি জোগাড় করতে হবে, এবং সেই চাকরিটা আমরা আপনাকে জোগাড় করে দিতে পারবো না। এটা আপনাকে নিজেকে জোগাড় করতে হবে। আপনি যদি চাকরি জোগাড় করতে পারেন, আপনার এমপ্লয়ার এবং আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে ফুল প্রসেস করে দিব। আমাদের ফি হলো $8,000। পার্মের জন্য আমরা চার্জ করি $5,000, I-140 এর জন্য $1,500, এবং এরপরে I-485 বা DS-260 এটা যাই হোক আপনার জন্য $1,200, আপনার ডিপেন্ডেন্টদের জন্য $700 করে। এইটা হলো আমাদের ফি। বাট সবচেয়ে ভাইটাল ইনফরমেশন হলো আপনাকে একটা চাকরি জোগাড় করতে হবে, যেটা আমরা জোগাড় করে দিতে পারবো না। আপনার চাকরি আপনাকে নিজেকে জোগাড় করতে হবে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। প্রশ্নটি করেছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি জানতে চেয়েছেন, should I wait 6 months before contacting your team, or I should contact you after 5 months? I faced the embassy on 18 June 2022 and 8 December. It will be 6 months. You said it will take 15 days to prepare everything and it will take 45 to 60 days more to solve the case. What do you think that I need to do? I don't want to miss next semester. Yes, you can contact us after 5 months. That's fine. Like around like mid-November, you can contact us. We can submit your case around end of November, like the beginning of December, and I believe you will get your student visa approved by end of December, and you can fly to America in beginning of January. That's a good timeline. So yeah, please contact us in like mid-November with your up-to-date I-20. ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নতে। প্রশ্নটি করেছেন মাসুদ আল মেহেদি। তিনি জানতে চেয়েছেন, আমি একজন F3 অ্যাপ্লিকেন্ট এবং আমার কেস ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছে নভেম্বর 2020-এ। আমি CESE এ গিয়ে দেখলাম আমার DS-260 ফর্ম 30শে এপ্রিল 2022-এ এক্সপায়ার করে গেছে। এখন কি করণীয়? শুধু যদি ফর্মটা এক্সপায়ার করে যায় কোনো সমস্যা নাই। আপনি যখন সাবমিট করেছিলেন তখন যদি এটা ভ্যালিড ফর্ম থেকে থাকে, দ্যাটস ফাইন। কিন্তু যেটা মেইনটেইন করতে মানে যেটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যখন সাবমিট করেছিলেন তখন কি DS-260 ফর্মটা ভ্যালিড ফর্ম ছিল কিনা। যদি ভ্যালিড ফর্ম থাকে ইউ আর গুড, বাট যদি ওই সময় ভ্যালিড ফর্ম না থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা আপনার ফর্মটা রিজেক্ট করতে পারে, তখন আপনাকে নতুন করে সাবমিট করতে হবে। এবং নতুন করে সাবমিট করাও কিন্তু খুব ইজি। আপনি CESE অ্যাকাউন্টে গিয়ে আপনি এটা ফর্মটা রিপ্লেস করতে পারেন, কিন্তু ওই সময় যদি ভ্যালিড ফর্ম দিয়ে থাকেন আপনার রিপ্লেস করার কোনো দরকার নেই। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি করেছেন ইমরান চৌধুরী। তিনি জানতে চেয়েছেন, is there a money back guarantee from your law firm for NIW process? This is from Bangladesh. ইয়েস, বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, আমাদের মানি ব্যাক গ্যারান্টি আছে, বাট ইট ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপরে। আপনি যখন আমাদের কাছে প্রোফাইল ইভালুয়েট করতে দিবেন, আমরা প্রোফাইলটা ইভালুয়েট করে তারপরে আমরা দেখবো যে আপনার চান্স কিরকম, সেই অনুযায়ী আমরা কাউকে 100% অফার করি, কাউকে 50% করি, কাউকে কোনো অফার করি না, কিন্তু বলি যে আপনি কোয়ালিফাই করেন অ্যাপ্লাই করার জন্য, আর যে কোয়ালিফাই করে না তাকেও বলে দেন যে আপনি কোয়ালিফাই করেন না। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন ইমরান খান। তিনি বলেছেন, Hi sir, I filed the mandamus with the help of you and I got passport submission email. I submitted passport on 11th August and the status 2 times changed administrative processing to refused, and now it is refused since 5 days. What should I do in this situation? My question is, I request you to please check the defendant's lawyers and inform them about my I-20 and university change issue. I think they are not aware of this. Explain in English, please. Yeah, thank you very much. Thank you for letting us know. We will contact with the Assistant District Attorney's Office tomorrow. Tomorrow is Monday, and we will explain the situation to them. But before that, can you please send us an email? Whatever you just said here, can you please send us an email? We will, definitely will not just forward your email. We will rewrite it in a good way, but we will
let the assistant district attorney know about your situation. Please send us an email, whatever you just said here. Thanks for joining with us. We are forwarding to our next question. প্রশ্নটি করেছেন ইঞ্জিনিয়ার তানজিউল ইসলাম। তিনি জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, ইউএসএ সিটিজেন্স ইন্টারভিউ এন্ড এক্সাম কি বাংলা ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়? যারা ইংলিশ ভালো পারে তাদের জন্য কোনো ওয়ে আছে কি টেস্ট দেওয়ার জন্য? হ্যাঁ, বাংলায় দেওয়া যায়, কিন্তু যারা একটু ভালো পারে আমি তাদেরকে বলি বাংলায় না দিতে। বুঝছেন, বাংলায় দিলে যেটা হয় যে তখন একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয় যে আপনি তাহলে ইংলিশে জানেন না। এই জন্য যারা ইংরেজি পারে বা যাদের একটু বয়স কম, আমি তাদেরকে অলওয়েজ রিকমেন্ড করি আপনি ইংরেজি শিখে ফেলে তারপর আপনি ইংলিশে টেস্ট দেন। তারপরে অনেকে আছে যারা একটু বয়স্ক, যাদের পক্ষে এখন শেখা কঠিন, তারা বাংলায় পরীক্ষা দিতে পারবে। এমনকি পুরো পরীক্ষাটাও ওয়েভ করে দেওয়া যায়। বুঝছেন, যাদের আছে শিখতে সমস্যা হয় তারা পুরো পরীক্ষাটাই ওয়েভ করে দেওয়া যায়। এটার জন্য আপনাকে একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে, লাইসেন্সড সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছ থেকে একটা চিঠি নিতে হবে, একটা ইভালুয়েশন নিতে হবে যে আপনার লার্নিং ডিসএবিলিটি আছে, আপনি শিখতে পারছেন না নতুন করে। এই চিঠি যদি থাকে আমরা তাহলে ইউএসসিএস কে জানাতে পারি যে ওনার সিটিজেনশিপের জন্য যে পরীক্ষা আছে, সিভিক টেস্ট এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট, কোনোটারই দরকার নেই। এই দুটো পরীক্ষা ছাড়াই যে কেউ যদি তার লার্নিং ডিসএবিলিটি থাকে তাহলে সে সিটিজেন হয়ে যেতে পারে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন এমডি নাজিমউদ্দিন আরাফাত। তিনি বলেছেন, স্যার ল সুটের পর 60 দিন টাইম লাগে অনেক সময়, 60 দিন পর আরো এক্সট্রা টাইম চাই, এরকম হাইয়েস্ট কত সময় লাগে সলভ হতে কেস? বিকজ অলরেডি আমি 220 দিন রিফিউজে ক্রস করে ফেলেছি। 220 দিন কি আপনি মানে এমবেসির কাছে 220 দিন ক্রস করে ফেলেছেন নাকি কোর্টে 220 দিন ক্রস করে ফেলেছেন? কারণ আচ্ছা, প্রশ্নটা আবার পড়ো তো একটু। শিওর স্যার, ল সুটের পর 60 দিন টাইম লাগে অনেক সময়, 60 দিন পর আরো এক্সট্রা টাইম চাই, এরকম হাইয়েস্ট কত সময় লাগে সলভ হতে কেস? বিকজ অলরেডি আমি 220 দিন রিফিউজে ক্রস করে ফেলেছি। এক্স্যাক্টলি, মানে আপনার আপনার প্রশ্নের দুইটা অংশ আছে। প্রথম অংশটা আপনি জিজ্ঞাসা করছেন কোর্টের, কারণ কোর্ট প্রথমে 60 ডেজ টাইম দেয়, এরপরে ডিফেন্ডেন্টরা চাইলে আরো বেশি টাইমের জন্য আবেদন করে কোর্টের কাছে। আমরা অনেক সময় এটা অ্যাপ্রুভ করি, অনেক সময় করি না, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। তো টেকনিক্যালি ডিফেন্ডেন্টরা যতদিন টাইম চাইতে পারে, বুঝছেন, কিন্তু তখন আমরা বলি যে না, এত টাইম দেওয়া যাবে না, কারণ টাইম যাতে বেশি না চাই এই জন্যই তো আমরা লসুটটা ফাইল করলাম। আর আপনি পরের যে অংশটা করলেন, প্রশ্নটা করলেন, সেটা হলো আপনি 220 দিন পার করছেন এমবেসিতে রিফিউজ স্ট্যাটাসে। তো ওইটা তো এখন আর ইম্পর্টেন্ট বিষয় না, আপনি যেহেতু লসুট ফাইল করে ফেলছেন। এখন আমাদেরকে চেষ্টা করতে হবে যত কম টাইমে আপনার ভিসাটা অ্যাপ্রুভ করানো যায়, এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নিরা যখন আমাদের কাছে বলবে যে তারা বেশি টাইম চায়, আমরা এটাকে বলবো যে না, আমরা তাদেরকে টাইম অ্যালাউ করব না। এইটাই হলো লেটেস্ট সিচুয়েশন, কিন্তু টেকনিক্যালি তারা যতদিন ইচ্ছা ততদিন চাইতেই পারে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন ইরফানুল হাসান। তিনি জানতে চেয়েছেন, till today my administrative processing duration is 250 days. I requested deferral twice to the varsity. My next semester gonna start from January 2023. What should I do now? How to contact you in BD? বাংলাদেশে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হলো দুঃখিত 160 কলাবাগান লেক সার্কাস, কিন্তু আমাদের সবকিছু অনলাইনে। আপনি চাইলে অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল হলো info@rajula.com। সেখানে ইমেল করলেই আপনি সবকিছু পেয়ে যাবেন ডিরেক্টলি। ইটস আপ টু ইউ, আপনি ঢাকা অফিসে আসতে চান নাকি অনলাইনে যোগাযোগ করতে চান, বাট ইদার ওয়ে। এবং আপনার যেহেতু 221 দিন হয়ে গেছে, আমি বলবো যে আপনি রিট অফ ম্যান্ডামাসের জন্য এলিজিবল, এবং আপনাকে নতুন সেমিস্টারে ডিফার করতে হবে। ডিফার করে নতুন I-20 নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনার জন্য রিট অফ ম্যান্ডামাস ফাইল করতে পারবো। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন মাহাদি হাসান। তিনি বলছেন, F1 এর ক্ষেত্রে লসুটের রেজাল্ট আসতে কি টোটাল 60 দিন লাগবে, নাকি কোর্টে ফাইল সাবমিটের পর 60 দিন লাগবে? আর 60 দিনের বেশি সময় লাগার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? সাধারণত কোর্টে সাবমিট করার পরে 45 to 60 ডেজের ভিতরে রেজাল্ট চলে আসে, কিন্তু এটা কিন্তু না, মানে একেবারে ফিক্সড না যে 60 ডেজের ভিতরে আসবে, মাঝে মাঝে একটু বেশিও লাগতে পারে। তো এটার মানে ডিপেন্ড করে। পরের অংশটা কি কোশ্চেনের? পরবর্তীতে তিনি জানতে চেয়েছেন যে 60 দিনের বেশি লাগার কোনো সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, সম্ভাবনা অলওয়েজ থাকে। এইটা কখনোই আমরা একেবারে 100% গ্যারান্টি দিতে পারবো না। সাধারণত 60 ডেজের ভিতরে চলে আসে, কিন্তু একটা দুইটা কেস একটু বেশি লাগতেই পারে।
ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন এমডি নাজিমউদ্দিন আরাফাত। তিনি জানতে চেয়েছেন, স্যার, আই হ্যাভ সো মেনি কোয়েশ্চেন রিগার্ডিং লসুট। ইজ দিস পসিবল টু ইমেইল ইউ অ্যাবাউট দোজ কোয়েশ্চেন অ্যান্ড গেট অল দোজ অ্যান্সার্স ফ্রম ইউ? না, সব কোশ্চেন ইমেইলে তো আসলে অনেক বেশি কোশ্চেন আনসার দেওয়া যায় না। ইমেইলে তো ধরেন ২-৩টা বেসিক কোশ্চেন আনসার দেওয়া যায়। আপনি চাইলে আমাদের লাইভ এখানে জয়েন করতে পারেন। জয়েন করে আপনি কোশ্চেন করেন, আমি একটা একটা করে করেন, আমি একটা একটা করে উত্তর দিই। এইটা বরং আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, আমাদের অডিয়েন্সদের জন্য ভালো। তারাও সব কোশ্চেন আনসার জেনে যাবে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন সায়েদ ইকবাল। তিনি বলেছেন, I am planning to apply for NIW from Pakistan, and after that, if I get job in USA and move to USA, so my case submitted in Pakistan and I will be in USA. So may I need to update USCI about this, and future correspondence is to be due in USA? So I think you are misunderstanding the process. You are not submitting anything to Pakistan. You are submitting everything to USCIS in America. So NIW process has two steps. The first one is called I-140 and the second one is called either I-485 or DS-260 depending on where you are at that moment. So when we submit I-140, we submit it to the Texas. So we are submitting everything to Texas Service Center. Let's say in the middle of the process, you got a job in America and you come to America, you start staying here, and then your I-140 got approved, then you submit I-485 also to America. You're not submitting anything to Pakistan. However, once your I-140 is approved, and let's say you are in Pakistan at this moment and you want to apply for immigration visa petition in US Embassy in Pakistan, then you have to submit everything to Pakistan. Like technically NVC, and NVC will transfer your case to US Embassy in, I think, Islamabad or Karachi, depending on your situation. And then you have to face the interview there. So it depends on in the second stage, it depends on where you are, and then it depends on like where you're submitting. But the first stage is always in Texas. So I think you understand the process, but if you have any other question, I'll be able to answer you. Thank you. We are moving forward to our next question. পরবর্তী প্রশ্নটি করেছেন ফারহান খান। তিনি জানতে চেয়েছেন, হ্যালো স্যার, I tried contacting you many times, but your number is unreachable. Also, the number is not available on WhatsApp. Well, there are many ways to contact us. I think the best way to contact us is email. Our email address is info@rajula.com. This is the best way, and we try our best to respond every email within 24 hours. You will get a response within 24 hours unless there's something happen. You can also call us in our phone. It's 833-725-8529. This number is not available in WhatsApp. We're trying to add another number in WhatsApp. I think it will take some time, but the best way to contact us is email. ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন এমডি নাজিমউদ্দিন আরাফাত। তিনি বলেছেন, আমি আমার কেসটা আপনার কাছে এক্সপ্লেইন করার পর কি কেস অ্যাপ্রুভড হওয়ার চান্স গেস করা যায়, যে ভিসা হওয়ার চান্স 90% বা 88% এইরকম? না, এক নম্বর কথা, গেস তো গেসই, এটা তো কখনো 100% হবে তা না। আর আমিও তো মানে আমি যে আপনাকে একদম 100% বলে দিতে পারবো যে 90% বা 92%। আমি যেটা বলতে পারি যে আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো মেজর ফ্ল থাকে সেই ফ্লটা ধরা দিতে পারি। আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো কিছু করণীয় থাকে সেটা বলতে পারি, আপনি এটা করেন সেটা করেন। আমার যে এক্সপেরিয়েন্স সেখান থেকে বলতে পারি কত পার্সেন্ট চান্স আছে, এবং কোনো কিছু কিন্তু একেবারে 100% না। মানে আমি যা বলবো যে এটা হবেই এমন কোনো গ্যারান্টি নেই, তাই না? আমিও তো একজন মানুষ, আমি তো ভুল বলতেই পারি। বাট আপনি একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন আপনার কেস সম্পর্কে, এইটুকুই বলতে পারি। এবং আপনি আগে যেটা বললাম যে আপনি এখানে লাইভে জয়েন করে আমাদেরকে কোশ্চেন করতে পারেন। মোটামুটি চেষ্টা করবো সব কোশ্চেনের আনসার দিতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আরো একটি প্রশ্ন রয়েছে ইনবক্সে। প্রশ্নটি করেছেন সাইম হাসান। তিনি বলছেন, কারেন্টলি আই এম এ পিএইচডি স্টুডেন্ট আন্ডার F1 visa. I have submitted NIW I-140 last year. Now I am planning to graduate. According to current plan, I am going to apply for an OPT in February. OPT start date will be June 1. When is the earliest I can apply for I-485 for NIW? I have heard about the immigration intent issue and 90-day rule. Thank you. It depends on how strong is your I-140 application is. How strong is your background? I don't know
how many publication and citation you have, and what is the field of study, um, and also the company you applied through, what percentage they offered you. Did they say you have like a 95% chances of approval or something? So my answer would be it depends on many factors. So there are 2-3 times you can apply for I-485. Let's say if you apply now, today is like August. If you apply now and before May of next year, let's say in February or March, your I-140 got approved, there is a big chance that you will get your green card before even if you go for OPT. So in that case, you do not need OPT. Also, to be on the safe side, you said you can apply for OPT in February and the beginning date would be in May. I think after you apply for OPT and after you get approved for OPT, you can apply for 485. So these are the two like major time to apply. One now, one like after approval of your OPT. And which one you will pick, it depends on you. If you ask my opinion, I would say it depends on the strength of your I-140 application. If your I-140 application is very strong, I would say go ahead, apply for 485 now. If it's not that strong, I would say please wait for approval and then you apply for 485. So it depends on the bottom line is depends on the strength of your I-140 application. আমাদের আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইনবক্সে রাকিব হাসানের, তিনি বলেছেন এপি কেস কি সলভ হতে 365 ডেজ এর বেশি নাই, ইউজুয়ালি টু সার্ভিস এক্সপায়ার্ড হয়ে যায়, মাই ইন্টারভিউ ওয়াজ ইন 10th জানুয়ারি 2022। আবার একটু পড়ো তো কোশ্চেনটা। এপি কেস কি সলভ হতে 365 ডেজ এর বেশি নেই, ইউজুয়ালি টু সার্ভিস এক্সপায়ার হয়ে যায়, মাই ইন্টারভিউ ওয়াজ ইন 10th জানুয়ারি। 10 জানুয়ারি 2022। সো এপি কেস আপনি কি জিজ্ঞাসা করতেছেন যে এমবেসি কতদিন লাগে সেটা, নাকি ই করার পরে রিট অফ ম্যান্ডামাস ফাইল করার পরে কতদিন লাগে সেটা? যদি বলেন যে এমবেসির কতদিন লাগে, এমবেসির কোনো টাইম লাইন নেই। এমবেসি আপনাকে এপিতে 5 বছরও ফালা রাখতে পারে, তাদের কোনো নাই, বাধ্যবাধকতা নাই আপনার কেসটা তাড়াতাড়ি সলভ করার ব্যাপারে। আর যদি বলেন যে রিট অফ ম্যান্ডামাস ফাইল করার পরে কতদিন, তখন একটা বাধ্যবাধকতা থাকে, কারণ রিট অফ ম্যান্ডামাসের মূল পয়েন্টই হলো যে আপনার কেসটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করা। আর যদি আপনার সার্ভিস যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে আপনাকে আবার রিঅ্যাক্টিভেট করতে হবে, আবার নতুন করে অ্যাডমিশন নিতে হবে, সেই নতুন করে অ্যাডমিশন নিয়ে সেই কাগজপত্র আপনাকে এমবেসিতে সাবমিট করতে হবে। আপনার ভ্যালিড অ্যাডমিশন না থাকলে এমবেসি আপনাকে কখনো স্টুডেন্ট ভিসা দিবে না। তো এইটাই হলো চ্যালেঞ্জ আর কি, মূল সমস্যাটা এখানে গিয়ে দাঁড়ায় যে স্টুডেন্ট ভিসা তো আপনি চাইলেই যে কোনো সময় আসতে পারতেছেন না, আপনার নির্দিষ্ট সাধারণত 3টা টাইম থাকে, আপনি হয় অগস্টে আসবেন অথবা জানুয়ারিতে আসবেন অথবা মে মাসের শেষের দিকে আসবেন। তো এইটা একটা চ্যালেঞ্জ। তারপরে আপনাকে অ্যাডমিশন মেইনটেইন করতে হবে, অ্যাডমিশন মেইনটেইন করার জন্য আপনাকে ডিফার করতে হবে, প্রত্যেক সেমিস্টার ডিফার করতে হবে। এদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে আপনাকে যদি বেশি দিন আটকে রাখে, এটা আপনার জন্য একটা মেন্টাল প্রেশার। এই সব কিছু আমি বুঝি, বুঝছেন, এবং এই জন্যই আমার কাছে মনে হয় মানে মাঝে মাঝে মেজাজ খারাপ হয় যে কেন এমবেসি এতদিন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে আটকে রাখে। আর কারো যদি ব্যাকগ্রাউন্ড চেক করার দরকারও হয়, এখন তো ডিজিটাল যুগ, এখন তো 1 বছর 1.5 বছর লাগছে না কারো ব্যাকগ্রাউন্ড চেক করতে। তো এই সবই আমরা মেনশন করি আমাদের রিট অফ ম্যান্ডামাসে, যেগুলি মানে আরো ফাস্ট হওয়া উচিত, আরো এফিশিয়েন্ট হওয়া উচিত, এফবিআই এরও এফিশিয়েন্ট হওয়া উচিত, স্টেট ডিপার্টমেন্টেরও এফিশিয়েন্ট হওয়া উচিত। বাট শর্ট কোশ্চেন টু এর আনসার, হ্যাঁ এপি টেকনিক্যালি 1 বছর বেশি হতে পারে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আর ইউ রিসিভিং এনি কল? মিস্টার আলী হাসান ইমন মেনশন, স্যার আপনাকে কল দিচ্ছি, রিসিভ করবেন। No, I did not receive any call. আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মাহাদি হাসান, স্যার I-20 তে ক্লাস ডেট বিবেচনা করে আচ্ছা, এসে যাওয়ার জি। আগে ওনাকে একটু বলো যে উনি যদি আমাদেরকে কল দিয়ে না পায়, ওনার নাম্বারটা যাতে এখানে পাঠায়, আমি তাহলে ওনাকে কল দিই। Mr. Ali Hassan Imun, kindly share your number with us. You can share it in our inbox. We can call you. আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করছেন মাহাদি হাসান, তিনি বলেছেন স্যার I-20 তে ক্লাস ডেট বিবেচনা করে কোর্ট কি লসুটের রেজাল্ট আগে দিতে পারে? হ্যাঁ, মানে কোর্ট তো আসলে লসুটের রেজাল্ট দেয় না, বুঝছেন, যেটা হয় রিট অফ ম্যান্ডামাসের ক্ষেত্রে টেকনিক্যালি মানে অফিসিয়ালি কোর্টের রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু কোর্টের রেজাল্ট দেওয়া পর্যন্ত যায় না। যেটা হয় যে সাধারণত ডিপার্টমেন্ট অফ স্টেটই আপনার ভিসা অ্যাপ্রুভ করে দেয়। তো আমরা এটাকে মেনশন করি যে অমুক দিন ক্লাস ডেট, এবং সাধারণত ডিপার্টমেন্ট অফ স্টেট এটাকে করে একটু এটাকে কনসিডার করে। কাজেই শর্ট আনসার টু ইউর কোশ্চেন, হ্যাঁ মানে ওইটার একটা ইম্প্যাক্ট আছে। Thank you. Ali Hassan Imun shared his phone number with us.
বলো তো একটু নাম্বারটা। 018 ও বাংলাদেশ নাম্বার না? yeah, কত দাঁড়ান, +88 018 400 400 20573. 20573। Yes. আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাম বলেন তো একটু। জি, আমি আলিয়াস আমিমন বলছি। জি জি জি, হ্যাঁ বলেন, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমার একটা প্রশ্ন ছিল যে আমি প্রায় 265 দিন ডিসিস স্ট্যাটাস কোর্স করছি, F1 স্টুডেন্ট, আমার ইউনিভার্সিটি ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি। তো আমার নেক্সট ইনটেক হইলো জানুয়ারি। তো আমার 24 তারিখ ক্লাস ডেট পার হওয়ার পর আমি নিউ I-20 আইনা আপনার সাথে কন্টাক্ট করব। তো দুইটা কেস দেখলাম আমি যে 60 দিন হইছে ওদের, আমার মানে পরিচিত 60 দিন ওরা হইছে যে কেস কোর্টে সাবমিট করছে, বাট স্টিল ওদের কোনো রেজাল্ট আসে নাই। তো এই অবস্থাতে আমি কি করতে পারি? বা আমি যদি এই মাসে, যদি চলতি মাসে যদি লস উইথটা করি, জানুয়ারিতে আমার ক্লাস, আমার হাতে অনেক সময় আছে মাঝখানে, তো এই সময়টার ভিতরে কি আমার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে? হয়ে গেলে মানে তো আমার তো এন্ট্রি করতে দিবে না, বাট ভিসা হওয়ার কি চান্স আছে? হ্যাঁ, ভিসা হওয়ার চান্স আছে, কিন্তু ওই যে এন্ট্রি করতে দিবে না। আপনি এন্ট্রি করতে পারবেন 30 দিন আগে, ক্লাস শুরুর যে ডেট তার 30 দিন আগে এন্ট্রি করতে পারবেন। এই জন্য আমরা অনেক সময় বলি যে যারা স্টুডেন্ট ভিসা আছে তারা ধরেন এখন অ্যাপ্লাই না করাই ভালো, বুঝছেন? এখন রিট অফ ম্যান্ডামাস না করে বরং আপনারা ওয়েট করেন, যে ধরেন আপনি যদি অক্টোবরের দিকে অ্যাপ্লাই করেন, নভেম্বর নাগাদ আপনার ভিসা হয়ে গেল, তারপরে আপনি ধীরে সুস্থে আসলেন জানুয়ারি। কারণ আপনি আমি চাচ্ছিলাম সামনের মাসেই মানে কেসটা করে ফেলতে, কজ একটু ফ্যামিলির চাপ ছিল, সবাই বলতেছে যে করে ফেলো, না হলে অন্য দেশে চলে যাও। তো আমি নেক্সট মাসেই করতে চাচ্ছিলাম। এতে কি কোনো নেগেটিভ? না, এতে কোনো নেগেটিভ কিছু নাই। জি, আর আরেকটা বিষয়, আমার কেস আমি যদি আপনার কাছে এক্সপ্লেইন করি ইমেজের মাধ্যমে, তো এই ক্ষেত্রে কি কোনো পসিবিলিটি আছে ভিসা হওয়ার, মানে চান্স সম্পর্কে জানা, পার্সেন্টেজ সম্পর্কে জানা? একটা পার্সেন্টেজ, ওইটাই আমি বললাম একটু আগে, আপনার কোশ্চেনটা ওইটাই আনসার দিলাম, যে আমি তো ওইভাবে 100% আপনাকে অ্যাকুরেট বলতে পারবো না কোনো কিছু। হ্যাঁ, আমি যেটা বলতে পারবো যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো কিছু ঝামেলা আছে কিনা, কোনো ডকুমেন্টে প্রবলেম আছে কিনা, এগুলো আমি বলতে পারবো, এবং কি করলে ভালোভাবে আপনি সাবমিট করতে পারবেন এটা বলতে পারবো। এবং আমি একটা রাফ এস্টিমেট দিতে পারবো যে হ্যাঁ আপনার 90% চান্স আছে। কিন্তু আমি 90% বলা মানে যে একেবারে 90% তা তো না, মানে এটা তো অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। জি, তাইলে আমি যদি নেক্সট মাস লস উইথটা করি, তাইলে ওইটা আমার নেগেটিভ কোনো এফেক্ট নাই? না, কোনো নেগেটিভ ইমপ্যাক্ট নাই। মানে কেসটা একটু হয়ে যায় তাহলে আমি পাসপোর্ট সাবমিট করে দিতে পারি। জি, ইস্যু হইতে মেবি লেট হতে পারে, বাট পাসপোর্ট ওরা চেয়ে ফেলবে যদি মানে আমার কেসটা একটু হয়ে যায়, তাই না? এরকম জিনিস এরকম। জি জি, ওইটা জানা ছিল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি আপনার সাথে খুব শীঘ্রই I-20 আনলে আমি আপনার সাথে যোগাযোগ করবো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে ইনবক্স থেকে। আমাদেরকে প্রশ্নটি করেছেন মিস্টার সোহান। তিনি বলেছেন, My NIW I-140 has been approved last week. Currently, I am in my initial OPT and I have valid F1 visa. My office wants to send me in an overseas training in November. What are my options there? Can I travel with my F1 visa, then coming back and waiting 90 days? Can I file I-485, or should I consider filing my I-485 first and wait for my AP to come and then make the travel? Please suggest me. Yeah, I think that would be the best case scenario. Since your I-140 is approved, I would recommend you to apply for I-485 as soon as possible. With I-485, you will definitely submit advance parole I-131 and 765. And let's say in November, your travel time is almost there and your I-131 did not get approved, you can always get a temporary travel document from USCIS. Usually it takes 7 days to get it approved, and with that temporary travel document, you can go overseas and come back. But I'm very confident that even before that, your I-131 may get approved. And also there's a way to expedite I-131 very easily. So my advice to you would be to apply for I-485 as soon as possible. ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন মিস সরি মাসুদ আল মেহেদি। তিনি বলেছেন, My uncle died 4 years back, applied for tourist visa and got appointment on next year July after paying visa fee.
Meanwhile, he got married and changed her spouse name in passport, and he wants to add his wife and his application DS-160. Now, how he can add her wife in DS-160 and also in the interview? He can submit a new DS-160. It's very easy to go to the online account and replace the new one with the old one, and he can also contact the embassy. It is the jurisdiction of embassy. We cannot help you with this. They will definitely let him change the I-160 and add his new spouse. It's not a big deal. আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন ইরফানুল হাসান। তিনি বলেছেন, স্যার, ডু আই হ্যাভ সাফিসিয়েন্ট টাইম টু গো উইথ ম্যান্ডামাস লসুট ফর January 2023 session, or what will be the best time to go with it? You have enough time, yeah. Right now it is August. কেবল অগস্ট চলতেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অনেক টাইম আছে আপনার রিটার্ন করার জন্য। আপনি যেটা করেন, আপনি আপনার অ্যাডমিশনটা ডিফার করেন, করে জানুয়ারি সেমিস্টারে নিয়ে যান এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা আপনার জন্য রিটার্ন ফাইল করে দেবো। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি করেছেন ফারহান খান। তিনি বলেছেন, হ্যালো স্যার, ইফ উই চেঞ্জ ইউনিভার্সিটি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, ডু উই হ্যাভ টু ক্রিয়েট নিউ DS-160 and send to embassy, or old DS-160 is enough? Let me help in English. Yeah, thank you. It depends on the embassy. It depends on the embassy. Some embassies do let you, just submit a new I-20 from the new university, and they still keep the old DS-160, and some embassy asks to change it. So it depends on the embassy. Please contact with the embassy and ask them what is their procedure. ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন সায়েদা নাশিদ নওরিন। তিনি বলছেন, ডিয়ার স্যার, আমাদের ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2008-এর। এটা F4 ক্যাটাগরি। এটা কোন ইয়ারে সাকসেসফুল হতে পারে আর আমরা কিভাবে জানতে পারবো? আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে ভিসা বুলেটিন ফলো করতে হবে। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট প্রতি মাসে একটা ভিসা বুলেটিন পাবলিশ করে। সেইখানে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এবং আপনাদের দেশ অনুযায়ী আপনারা দেখতে পারবেন কবে এটা কারেন্ট হওয়ার চান্স আছে এবং কিভাবে ভিসা বুলেটিন পড়তে হবে, বুঝতে হবে। এটা আমাদের একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। ভিসা বুলেটিন ফলো করতে হবে আপনাকে। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন জাহিদ হাসান। স্যার, আমার স্প্রিং এর ক্লাস শুরু জানুয়ারির 11 তারিখ। জানুয়ারির 25 তারিখ 6 মাস হবে। আমি স্প্রিং মিস করতে যাচ্ছি না। আমি যদি অক্টোবরে লসুট করতে চাই, সেক্ষেত্রে কি আপনি কেস নেবেন? মানে 3 মাস পর যদি কেস করতে চাই, আপনি কি কেস নেবেন কিনা জানাবেন প্লিজ। আর সেক্ষেত্রে সাকসেস হওয়ার পসিবিলিটি কেমন? না, 3 মাস পরে আমি কেস নিব না। F1 ভিসার ক্ষেত্রে 6 মাস হইতে হবে। এমন যদি হয় যে 5.5 মাস হয়েছে, দ্যাটস ফাইন, কারণ আমাদের সাথে যোগাযোগ করার পরেও তো আপনাকে আরো প্রায় 15 দিন ওয়েট করতে হবে। আমাদের তো 15 দিন টাইম লাগবে, বাট 3 মাস পরে আমরা কেস নিব না। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি মাসুদ আল মেহেদির আরেকটি সম্পূরক প্রশ্ন। During staying in the USA with B1 or B2 visa, can children go to school? If file I-485 after 90 days of stay, is schooling is legal? Yes, sending kids to school is 100% legal, no matter what is your visa status. Even if you're out of status, you can do that. That is totally out of the context for any visa application or any status. So your children can go to school anytime. ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আজকের লাইভের সকল প্রশ্নের উত্তর আমরা ইতোমধ্যে দিয়ে ফেলেছি এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছে তারা জানেন যে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট থাকে সপ্তাহ জুড়ে। যে তথ্যের ভান্ডার থেকে আপনি কিভাবে সঠিক তথ্যটি বেছে বের করবেন, আপনাদের জন্য কঠিন হলেও এই কাজটা খুব সহজভাবে উপস্থাপন করতে অ্যাটর্নি রাজু মহাজন সেই সকল লাইভ আপডেট আপনাদেরকে উপস্থাপন করেন আমাদের এই উইকলি লাইভ শোর মাধ্যমে। আজকেও ব্যতিক্রম নয়, আমরা জেনে নিব এই সপ্তাহে ইমিগ্রেশন আপডেট। ধন্যবাদ শ্যামন্তী। এই সপ্তাহে তেমন মেজর ইমিগ্রেশন আপডেট নাই, আর যা টুকটাক যা আছে সেটা একটু বলি। একটা হলো, আপনারা জানেন যে পৃথিবীর অন্যান্য দেশ থেকে H2A ক্যাটাগরিতে ফার্মার হিসেবে আমেরিকায় আসা যায়। তো রিসেন্টলি এই অ্যাপ্লিকেশন প্রসেসে কিছু অ্যাডিশনাল কাগজপত্র এবং ইনফরমেশন চাওয়া হচ্ছে। তো বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ বলছে যে এমনিতেই আমেরিকায় ফার্মিং এ কাজ করার লোকের অভাব, লোক পাওয়া যায় না, তারপরে আবার এই নতুন চেঞ্জগুলি হলে প্রসেসটাকে আরো কঠিন করে দিবে। এজন্য তারা এই নতুন চেঞ্জগুলি বিরুদ্ধে প্রোটেস্ট করছে। আশা করি এই নতুন চেঞ্জগুলি বন্ধ হয়ে যাবে, প্রসেস হয় আগের মতো হবে বা তার চেয়েও সহজ হবে। বাট এই H2A এটা একটা আসলে গুড ক্যাটাগরি ফার্মার হিসেবে আমেরিকা এসে কাজ করার জন্য।
এরপর একটা গুড নিউজ, সেটা হলো আপনারা জানেন যে ইমিগ্রেশন গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে একটা বিশাল ব্যাকলগ ছিল। তো গত মাসে আম, এই মাসে সরি অগস্টে, আম, গত বছরের অগস্টের চেয়ে অনেক বেশি ইন্টারভিউ হয়েছে এবং ফলে ব্যাকলগের সংখ্যা একটু কমেছে। এটা একটা গুড নিউজ। আর একটা হলো, ও আচ্ছা, আরেকটা হলো এইটা, আম, আপনারা অনেকেই হয়তো শুনেছেন একটা ফেক ইউনিভার্সিটি ছিল আমেরিকায়, ইউনিভার্সিটি অফ ফার্নিংটন ফ্যানিংটন। এটা মূলত আইস, মানে আমেরিকার যে যে ইমিগ্রেশন সংক্রান্ত যে ইমিগ্রেশন পুলিশ, তারা একটা ফেক ইউনিভার্সিটি করেছিল, করে মূলত স্টুডেন্ট ভিসার যে ফ্রড হয় সেই ফ্রডটা ধরার চেষ্টা করেছিল এবং ওইখানে প্রায় 600 জন স্টুডেন্টরা এটাতে হয়েছিল, ভিকটিম হয়েছিল। এটাকে আমেরিকার লয়ের ভাষায় বলে হলো স্ট্রিং অপারেশন, মানে একটা ফেক সিচুয়েশন ক্রিয়েট করে মানুষদেরকে ট্র্যাপে ফেলানো কাইন্ড অফ আর কি। তো এখানে প্রায় 600 জন ভিকটিম হয়েছিল। তারা এখন করছে, তারা এটার বিরুদ্ধে বোধহয় সু করার চিন্তা ভাবনা করছে বা সু অলরেডি করে দিচ্ছে। তো এই স্ট্রিং অপারেশন অলওয়েজ একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। এটা ওয়ার এগেইনস্ট টেরোরিজমের সময়ও আমেরিকায় এটা করা হয়েছিল এবং অনেক নিরপরাধ মানুষ এই স্ট্রিং অপারেশনের ফাঁদে পড়েছিল। এই ইমিগ্রেশনের ক্ষেত্রে 2015 সালে এটা করা হয়েছে এবং এটার বিরুদ্ধে এখন খুব সোচ্চার হয়েছে বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ। এই স্ট্রিং অপারেশনগুলো আসলে বন্ধ করা উচিত, কারণ এটা আসলে কারণ সরকার ট্র্যাপে ফেলে আর কি মানুষদেরকে, বুঝছেন? এটা করে ভালো কিছু না আর কি। আচ্ছা, এরপরের যেটা সেটা হলো এমপ্লয়ার্স ইউএস আর হ্যাভিং ট্রাবল। আচ্ছা, এটা একটা জাস্ট জেনারেল নিউজ যে আমেরিকায় যারা এমপ্লয়ার আছে, এমপ্লয়াররা খুবই মানে কর্মী সংকটে ভুগছে, হায়ার করার মতো কর্মী পাওয়া যাচ্ছে না। এটা ইন জেনারেল ইমিগ্রেশনের জন্য পজিটিভ নিউজ, কারণ এটা যতই কর্মী সংকট ভুগবে ততই বিদেশি ইমিগ্রেশনের সংখ্যা বাড়বে, ফলে আপনাদের চান্স বাড়বে আমেরিকা আসার জন্য। এটা একটা কমন নিউজ আর কি গত কিছুদিন ধরে। এটাই ছিল আপডেট। অসংখ্য ধন্যবাদ। আশা করি এই আপডেটের মাধ্যমে যাদের বিভিন্ন তথ্যের প্রয়োজন ছিল, অনেকেই বিভিন্ন ধরনের নতুন তথ্য পেয়েছেন। আমরা শেষ মুহূর্তে এসে দেখছি আমাদের সাথে আরো একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি মাসুদ আল মেহেদি, তিনি জানতে চেয়েছেন হোয়াট ইজ অ্যাবাউট জাম্প অ্যাক্ট। কি জাম্প অ্যাক্ট জাম্প অ্যাক্ট? নাম শুনে আমি আসলে জাম্প অ্যাক্ট সম্পর্কে জানি না। জাম্প অ্যাক্টের নাম শুনে মনে হচ্ছে যে এটা কংগ্রেসে কোনো একটা করা হয়েছে, কোনো একটা প্রপোজাল দেওয়া হয়েছে। তো যেটা হয়, আমি কংগ্রেস নিয়ে অনেক সময় একই সেম কথা অনেকবার বলি, সেটা হলো ইউএস কংগ্রেসের যারা কংগ্রেসম্যান, এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রপোজাল দেয়, বুঝছেন? এবং এই ইউএস কংগ্রেসে একটা আইন পাশ করা খুবই জটিল, সময় সাপেক্ষ এবং কমপ্লেক্স একটা প্রসেস। হয়তো কোন একজন কংগ্রেসম্যান কোথাও একটা কিছু প্রপোজ করেছে এবং সেটার নাম হয়তো জাম্প অ্যাক্ট। আমি এটা এখনো খবর পাইনি, আর আমি ইচ্ছা করে এসব খবর নেই না, বুঝছেন? কারণ এগুলি ধরেন কংগ্রেসে একটা বিল উত্থাপন করা হইলো, এটা ভোটাভুটিতে যদি কংগ্রেসে যেতেও, মানে হাউসে যেতে, এরপর যাবে সিনেটে, সিনেটে গিয়ে অধিকাংশ সময় এটা ওখানেই শেষ হয়ে যায়, এটা শেষ পর্যন্ত হয় না। এমনকি হাউসে সিনেটে পাশ হওয়ার পরে প্রেসিডেন্টের টেবিলে গেছে, প্রেসিডেন্ট সাইন করে নাই, এমন রেকর্ডও ভুরি ভুরি অসংখ্য। কাজেই যতক্ষণ না পর্যন্ত কোনো আইন প্রেসিডেন্ট সাইন করছে, এবং বাই দ্য ওয়ে প্রেসিডেন্ট সাইন করা মানে কিন্তু সেটা ইফেক্টিভ হচ্ছে না। প্রেসিডেন্ট সাইন করার পরে তখন এই বিলটা যায় হলো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, যেমন ইমিগ্রেশনের ক্ষেত্রে যাবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, এবং সেখান থেকে যাবে ইউএসসিআইএস এ। ইউএসসিআইএস তখন এটাকে ডিফাইন করবে যে কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হবে। ইউএসসিআইএস যতক্ষণ না পর্যন্ত এটাকে ডিফাইন করছে ইমপ্লিমেন্টেশনের জন্য, তার আগ পর্যন্ত এটার কোনো ইফেক্টিভনেস নাই। এই জন্য আমি ইচ্ছা করে এই খবরগুলি অ্যাভয়েড করে যাই, কারণ এগুলি শুনতে ভালো শোনায়, অমুক সিনেটর এইটা প্রপোজ করেছে, তমুক হাউস মেম্বার এটা প্রপোজ করেছে, বাট এটার ইমপ্লিমেন্টেশন অধিকাংশ ক্ষেত্রে হয় না। শুধু শুধু আমারও টাইম নষ্ট হয়, আপনাদেরও টাইম নষ্ট হয়, এই জন্য আমি ইচ্ছা করে যাই না। বাট জাম্প অ্যাক্ট আমি পরবর্তীতে খোঁজ নিব, খোঁজ নিয়ে যদি আসলে কাজের কিছু হয়, আমি নেক্সট উইকে জাম্প অ্যাক্ট নিয়ে অবশ্যই কথা বলবো। এই মুহূর্তে আমার জাম্প অ্যাক্ট নিয়ে কোনো আইডিয়া নেই। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আরো একটি প্রশ্ন মোহাম্মদ শাহাদাত হোসেনের। Sir, Assalamu alaikum. I appeared interview on June 15 F1 visa, but after approving my visa, they sent me next questionnaire. Until now, no update. I worked 11 years in Saudi Arabia. Travel history only India 3 times. আপনি যেহেতু জুনের 11 তারিখে ভিসা ইন্টারভিউ দিয়েছেন, এখন পর্যন্ত যেহেতু পান নাই, দেখেন যদি এর ভিতরে একদিন দুদিনের ভিতরে পেয়ে যান ভালো, কারণ অগস্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনি আর আমেরিকা খুব একটা আসতে পারবেন বলে মনে হয় না এই সেমিস্টারে। সেক্ষেত্রে এই পুরোনো কথা, আপনাকে নতুন সেমিস্টারে অ্যাডমিশন নিতে হবে বা অ্যাডমিশন ডিফার করতে হবে নতুন I-20 নিয়ে। তারপরে আপনি চাইলে করতে পারেন, চাইলে আপনি রিট অফ ম্যান্ডামাস করতে পারেন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আজকে লাইভে আমরা সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আপনাদের পরবর্তীতে যে কোনো প্রশ্ন থাকলে
দ্রুত সময়ে উত্তর পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ইমেইল অ্যাড্রেসে info@rajulo.com। এছাড়াও ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.rajulo.com। আপনারা ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে খুব চাইলে সহজেই অ্যাটর্নির অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন। এছাড়াও আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়ায় যে কোনো মুহূর্তে রিচ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আসবো আগামী রবিবার। তবে আপনাদের জন্য একটি ঘোষণা রয়েছে। আগামী রবিবার আমাদের সাথে থাকবেন আরো একজন এক্সপার্ট ইমিগ্রেশন অ্যাটর্নি। আপনারা লসুট সম্পর্কে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আরো জানতে পারবেন। যারা এই বিষয় সম্পর্কে আরো জানতে চাচ্ছেন আমাদের সাথে আগামী সপ্তাহে আমাদের লাইভে জয়েন করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি কি গ্রিন কার্ড বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান কিংবা পরিবারের সদস্যদের আমেরিকায় আনতে পরামর্শের জন্য বিশ্বাসযোগ্য ল ফার্ম খুঁজছেন? ইমিগ্রেশন বিষয়ক সব ধরনের সহযোগিতার জন্য আপনার পাশে রয়েছে অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস। এমপ্লয়মেন্ট বেসড, ফ্যামিলি বেসড, গ্রিন কার্ড, অ্যাজাইলাম সহ ইমিগ্রেশন বিষয়ক সকল ক্যাটাগরিতে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের ল ফার্মে আছেন অ্যাটর্নি রাজু মহাজন, যিনি একই সাথে ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। এছাড়াও আছেন অ্যাটর্নি হাসান এল শৌরি, যিনি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট 100%। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সেবা নিতে পারেন দ্রুততম সময়ে। আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনার কেস নিয়ে সরাসরি ফ্রিতে কথা বলুন আমাদের অ্যাটর্নির সাথে। এছাড়াও ফ্রিতে NIW ইভালুয়েশন করাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rajulaw.com। ইমেল করতে পারেন info@rajulaw.com এই ঠিকানায়, অথবা ফোন করুন 833-725-8529 এই নম্বরে।